আমি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা শুধু ভর্তি পরীক্ষার জন্য না। যদি আমারে বলেন স্যার আমাদের জীবনের জন্য গ্রামারের কোন টপিকটা মানে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে আমি একবার 1 নম্বরে রাখবো ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা। মানে এটা ভর্তি পরীক্ষা লাগবে। আপনি ইংলিশে কোনো একটা সেন্টেন্স বলবেন সেখানেও লাগবে, একটা সেন্টেন্স লিখবেন সেটাও লাগবে। মূল পয়েন্ট হলো এই টপিকটা আমাদের জীবনের সাথে খুব করে কানেক্টেড। ওকে ভাই, আমরা অনেক কিছু পড়ি পরীক্ষার জন্য ফর দ্য সেক অফ স্টাডিং, বাট এটারে পড়তে হবে ভাই জীবনের জন্য, এমনটা ভাব নিয়ে পড়েন। হ্যাঁ, আমি মনে হয় পড়াশোনায় যাই। আসেন, আমাদের টপিকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আসেন, আমি একবার শুরুতে একটা কোটের মতো লিখেছিলাম, আপনারা হয়তো পিডিএফটা যখন পেয়েছেন দেখেছেন যে ভাই লেখা আছে দোজ হু আর দ্য হ্যাপিয়েস্ট আর দোজ হু ডু দ্য মোস্ট ফর আদার্স, মানে তারাই সবচেয়ে সুখী যারা অন্যের জন্য বেশি করে, আমরা এটা জানি। এবং লেখা আছে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন হু ফিলস হিমসেলফ অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট, যিনি নিজের হ্যাপি ভাবতে পারেন তিনি আসলে হ্যাপি। মানে আমরা বেসিকলি সবাই কিন্তু হ্যাপিনেস খুঁজি, আসলে হ্যাপি কে বা কারা এটা নিয়ে আমরা লম্বা ডিসকাশন করতে পারবো। তবে সোজা কথা আমি লিখলাম যেটা, সেটা হলো ভাই আমি আপনি আমরা কেউ কখনোই হ্যাপি হতে পারবো মানে সুখী হতে পারবো না যতক্ষণ না আমরা নিজের হ্যাপি ভাববো উইথ হোয়াট উই হ্যাভ রাইট নাও। মানে আমরা আমাদের হাতে যা আছে, আমরা যে অবস্থাতেই আছি না কেন, সেই অবস্থাতে যদি হ্যাপি না থাকতে পারি তবে আমরা জীবনে হ্যাপি হতে পারবো না। আপনারা নিশ্চয়ই এটা জানেন এবং মানবেন। পড়াশোনায় যাই ভাই। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একবারে বেসিক যে পয়েন্টটা সব বইতে লেখা থাকে আমরা পড়ি, সেটা হলো ভাই সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এটা সবাই জানি। তো আমি এখানে আমার ভাষায় একটা পয়েন্ট অ্যাড করি ভাই, সাবজেক্ট সিঙ্গুলার মানে হলো সাবজেক্ট একজন ব্যক্তিকে রেফার করবে অথবা সাবজেক্ট একটা জিনিসরে রেফার করবে। এখন এটা একটা শব্দ দিয়েও হতে পারে, 20টা শব্দ দিয়েও হতে পারে। আমার এই কথাটা দিয়ে আপনি অনেকগুলো রুলস কভার করে ফেলতে পারবেন। আবার বলছি ভাই, সাবজেক্ট সিঙ্গুলার মানে হলো একটা জিনিসকে বা একজন মানুষকে বুঝাবে। এবার এক শব্দ দিয়েও হতে পারে, 20 শব্দ দিয়ে হতে পারে, আবার এক শব্দ দিয়েও হতে পারে, ওই শব্দের সাথে এস থাকতে পারে। মানে এস থাকলেই প্লুরাল বিষয়টা এমন না, একাধিক শব্দ থাকলেই প্লুরাল বিষয়টা এমন না। বুঝতে পেরেছি ভাই? তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলারকে রেফার করে, সেটা এক শব্দ দিয়ে হোক বা 20 শব্দ দিয়ে হোক, এস থাকুক না থাকুক, একজনকে বা একটা জিনিসকে রেফার করলে সিঙ্গুলার। অন্যদিকে প্লুরাল মানে এই না যে এস থাকতে হবে, প্লুরাল মানে এই না যে 2টা শব্দ থাকতে হবে, প্লুরাল মানে এই 2জন বা 2টা জিনিসে বুঝাইতে হবে। এবার এক শব্দ দিয়ে বুঝাক আর 20 শব্দ দিয়ে বুঝাক, এস থাকুক বা না থাকুক, প্লুরাল বুঝাইলে প্লুরাল। আমার এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা ভাই? আমি আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন আমার একটা থামস আপ দিতে পারেন। ইজি কথাবার্তা, বাংলা কথা বলছি তো। এবার আসেন, আমি লিখেছি ভাই আরিফ ইজ আ স্টুডেন্ট। বুঝতে পারছেন একজন মানুষ রেফার করছে, একজন, এই জন্য আমরা সিঙ্গুলার লিখলাম। অন্যদিকে আরিফ অ্যান্ড আজাদ, আমরা বাংলাদেশে একজন বিখ্যাত লেখক আছেন আরিফ আজাদ নামে, আপনারা কেউ ওনাকে চেনেন কি না? আরিফ আজাদ নামে কাউকে চেনেন আপনারা? আমার মনে হয় কেউ কেউ চেনেন। আমরা যারা উঠতি বয়সের মানুষ, আমরা একটু মোটামুটি পরিশুদ্ধ লাইফ চাই আমাদের। আমরা যারা ইয়াং বলা যেতে পারে, ইয়াং এর মতো, আমাদের সমস্যাগুলো যা লেখায় বা আমাদের মনস্তাত্ত্বিক যে ইস্যুগুলো যা লেখায় মোটামুটি ফুটে উঠে আমরা বলতে পারি আরিফ আজাদ নাম। এখন আমি যদি আরিফ আজাদ বলি ভাই, তখন কিন্তু ব্যক্তি সিঙ্গুলার। দেখেন আমি এখানে লিখেছি আরিফ অ্যান্ড আজাদ, দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য আমি আর লিখব। কিন্তু আমি যদি আরিফ আজাদ বলি নিশ্চয় আমরা সিঙ্গুলার লিখব। ধরেন আমি লিখলাম হাসনাত ইজ আ স্টুডেন্ট। আমি যদি বলি হাসনাত অ্যান্ড আবদুল্লাহ আর মাই স্টুডেন্টস, যদি বলি হাসনাত অ্যান্ড আবদুল্লাহ আর মাই স্টুডেন্টস, দুজন, হাসনাত একজন, আবদুল্লাহ আর একজন। আমরা যদি হাসনাত আবদুল্লাহ একসাথে বলে ফেলি, মানুষ কিন্তু একজন। হ্যাঁ, বুঝাতে পেরেছি মনে হয় আমার মূল আইডিয়াটা, যেটা মানে বলেছি আমি, আপনারা বুঝতে পেরেছেন প্রত্যাশা। এবার আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, যে পয়েন্টটা খুব সোজা বাট মানুষজন ভুল করে। কি সেটা ভাই দেখেন তো, হি রিডস বুকস সিনসিয়ারলি, আবার হি বুকস দেয়ার সিটস। বলতে চাই এই রিডস শব্দটা আমি অনেককে জিজ্ঞেস করি যে রিডস শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল, বুকস শব্দ না সিঙ্গুলার না প্লুরাল। তখন আমাকে অনেকে একটু মানে আঁচ চোখে তাকায়, বলে স্যার এটা কি প্রশ্ন করলেন, মানে বুকস তো প্লুরাল কিন্তু রিডস সিঙ্গুলার না প্লুরাল, কেমন কথাবার্তা ভাই? সিঙ্গুলার প্লুরাল কিসের সাথে কানেক্টেড?
বেসিক্যালি নাউনের সাথে কানেক্টেড আমরা জানি, বাট ভার্বও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় আমরা জানি, তাই না ভাই? আসেন, এই রিড শব্দটা কিন্তু সিঙ্গুলার, বুকস শব্দটা প্লুরাল। কনফিউশনের জায়গা বা আঁচ চোখে তাকানোর কারণটা হলো দুটারে দেখতে একই রকম। আমরা জিরান পার্টিসিপল পড়েছিলাম না, দেখতে একই রকম। এই রিডস অ্যান্ড বুকস দুটা দেখতে একই রকম বলতে দুটার সাথে এস আছে, বাট বুকসটা প্লুরাল কারণ নাউনের সাথে এস আছে, নাউনের সাথে এস হলে প্লুরাল। অন্যদিকে রিডসটা সিঙ্গুলার কারণ ভার্বের সাথে এস হলে সেটা সিঙ্গুলার। তাহলে ভাই এটাই লিখছি, ভার্বের সাথে এস বা ইয়েস হলে সিঙ্গুলার, নাউনের সাথে এস বেস হলে প্লুরাল। বুঝছেন আমার পয়েন্টটা? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমি সামনে যাই। আসেন ভাই, আমার আগের কথাগুলোই এখন আসবে সামনে বারে বারে। দেখেন, মিজান এন্ড নিউটন দুজন ব্যক্তি, ফলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্বের সাথে এস বা এস থাকলে হয় সিঙ্গুলার, না থাকলে হয় প্লুরাল। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ফলে আমরা কি লিখবো? মিজান এন্ড নিউটন লাভ বৃষ্টি, মানে দুজন মিলে একজনের ভালোবাসে। মিজান এন্ড নিউটন লাভ বৃষ্টি। সেকেন্ড বাক্যে আসেন, হি অ্যান্ড আই ড্যাশ গোয়িং টু স্কুল। এই প্রশ্নটা আমি মানে প্রায়শই স্টুডেন্টদেরকে দিই একটু একটা জিনিস চেক করার জন্য। ইভেন যারা আইএলটিএস এর প্রস্তুতি নেয় তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি। ভালো সংখ্যক মানুষ আমার এই প্রশ্নের উত্তর কিন্তু এম লিখে। কারণ কি জানেন তো ভাই? ওই যে আই সাথে এম। কিন্তু ভাই আমার সাবজেক্ট তো আই না শুধু, আমার সাবজেক্ট কিন্তু হিও আছে। আমার সাবজেক্ট হি এবং আই দুজন, ফলে সাবজেক্ট যেহেতু দুজনকে রেফার করছে আমার আর লিখতে হবে। কিন্তু ওই যে হি অ্যান্ড আই আছে, আইটা কাছাকাছি, এই জন্য আমাদের মানে মন চায়, মুখে বলে, আমরা যাই লিখি ইচ্ছা হচ্ছে কিন্তু মুখে আগে রিডিং পড়ি, তো আমরা আই লিখে, আই এর সাথে এম লিখে ফেলি। সাবধান, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। একইভাবে ভাই দেখেন, হি অ্যান্ড নট আই, এবার কি লিখবেন? এবার আবার আর লিখতে চাইবেন না, কারণ একটু পয়েন্ট আছে ভাই, যে অ্যান্ড নট দিয়ে যদি কোনো এক্সপ্রেশন হয়, অ্যান্ড নট মানে অ্যান্ড এর সাথে নট, তারপর একটা সাবজেক্ট দিয়ে যখন যুক্ত হবে, তখন আপনি নিশ্চয়ই কারে দিয়ে ভার্ব নির্ধারণ করবেন? হি দিয়ে, মানে প্রথমটা দিয়ে ভার্ব নির্ধারণ করবেন। অর্থটা পড়লে আপনি বুঝবেন, আসলে আপনি অর্থ বুঝে যখন পড়বেন তখন এটা ক্লিয়ার হবে। বাকি অর্থ দ্বারা 3 নম্বর বাক্যটা, হি সে, অ্যান্ড নট আই আমি না, ড্যাশ হেল্পিং দ্য পুয়ার, মানে সে গরিবদেরকে হেল্প করতেছে আমি না। বাক্যটা এমনি হলে আমাদের মতো ভালো হতো, আমরা যারা বাংলাদেশি মানুষ, যে হি ইজ হেল্পিং দ্য পুয়ার নট আই, এটা হলে বেশি ভালো লাগতো। হি ইজ হেল্পিং দ্য পুয়ার নট আই, অ্যান্ড নট আই। তাহলে অ্যান্ড নট আই এটা তো পরীক্ষকরা মাঝে দেয় আমাকে আর আপনারা পেঁচে ফেলার জন্য ভাই, এটা খেয়াল রাখেন। ডান আমার কথা ভাই? অ্যান্ড দ্বারা দূরে নাম যুক্ত হলে ভার্বটি প্লুরাল হবে, যদি দুইজনের বুঝায়, নিশ্চয়ই খেয়াল রাখবেন। অ্যান্ড নট দ্বারা যুক্ত হলে পূর্বের নাউন অনুযায়ী ভার্ব বসে, একবার বাংলা লেখা আছে। আশা করছি আমার এই পয়েন্টটাকে আপনারা ধরতে পেরেছেন। কামিং ব্যাক, সেম কথা, আমার ওই একবার প্রথম কথাটা আবারও আসতেছে ভাই। দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ অথবা আর হিয়ার, কি লিখবো আমরা ভাই? আবার একটু বলি, সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্ট একটা টপিক, যেই টপিকের সবকিছু ইম্পর্টেন্ট। মানে আমি সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্টের, ইভেন আমি যখন মানে মেডিকেল অ্যাডমিশন সিকার যারা, তাদের মোটামুটি একটু কম পড়তে হয়, মানে ওদেরকে একটু ভার্সিটির চেয়েও মেডিকেল স্টুডেন্টদের একটু কমায় দেওয়া যায়। বাট আমি একটা টপিকের কোনো কিছু কমাইতে দেই না স্টুডেন্টদেরকে, মানে কম পড়তে বলি না, সেটা হলো ওই সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্ট। কারণ এটা জীবনের সাথে কানেক্টেড খুব করে, সবকিছুই জীবনের সাথে কানেক্টেড, মানে সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্টটা খুব বেশি কানেক্টেড। কারণ আমি কোনো সেন্টেন্স লিখতে পারবো না সাবজেক্ট আর ভার্বের মিল ছাড়া। এবং আমরা যারা আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা একটা সময় এসে আইএলটিএস এর প্রস্তুতি নেয় বাইরে যাওয়ার জন্য, আমরা ইংলিশ লিখতে গেলে এবং ইংলিশ বলতে গেলে যে জায়গায় খুব বেশি ভুল করি, সেটা হলো এই সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্টের মিলটা। মানে সাবজেক্ট যা বলি ভার্বটা উল্টা বলে ফেলি, মানে মিলে না আর কি, মিসম্যাচ হয়ে যায়। আসেন ভাই, আমরা প্রথম বাক্যে লিখবো দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার। এখন সেক্রেটারি একজন, হেডমাস্টার আরেকজন মনে হইতে পারে, বাট আপনারা বুঝেন ভাই ওই আগের কথাটা, যদি দুটা শব্দ থাকে বা 20টা শব্দ থাকে, যদি একজনকে বোঝায় ভার্ব সিঙ্গুলার, আর যদি শব্দ একটা থাকে কিন্তু দুইজনকে বোঝায় বা প্লুরাল বোঝায় ভার্ব প্লুরাল। এখানে হেডমাস্টার সেক্রেটারি দুটা মানে পোস্ট লিখা আছে ঠিকই, বাট আমরা বুঝতে পারছি একজনরে বোঝায়। এখন কেমনে বুঝবে একজনরে বোঝায়? সোজা হিসাব, যদি দেখেন দুটা পোস্ট, দুটা টাইটেল লিখা আছে এন্ড দ্বারা, কিন্তু দুটার আগে আলাদা করে দুটা আর্টিকেল দি নাই, তখন বুঝবেন ব্যক্তি একজন, মানে যিনি সেক্রেটারি তিনি কিন্তু হেডমাস্টার, এই জন্য আর্টিকেল একটা আছে, ফলে ইজ। আর সেকেন্ড বাক্যে দেখেন দা প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, মানে যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু চেয়ারম্যান না, এবার আলাদা আলাদা ব্যক্তি আলাদা করে লেখা আছে, এই জন্য আমরা এখানে আর্টিকেল দিয়ে লিখলাম, এখানে আর্টিকেল দিয়ে লিখলাম, ফলে ব্যক্তি দুজন, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ভাই বুঝছেন তো আমার আইডিয়াটা? আইডিয়াটা নিশ্চয়ই ক্লিয়ার আপনাদের কাছে। একবার সোজা কথা বাংলাও লিখা আছে, যদি কারো প্রয়োজন হয় বাংলা পড়েন, বাট এই বাক্যটা পড়েন। বাক্যটা কি ভাই? সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এখন এন্ড দ্বারা যুক্ত হইতেও পারে, নাও হইতে পারে,
মূল পয়েন্ট হলো এন্ড দ্বারা যুক্ত হলে আমরা প্লুরাল ভেবে ফেলি, বাট সাবধান, দুটো টাইটেল আছে, দুটো পোস্ট আছে, আর্টিকেল দুটা, আর্টিকেল দা আলাদা আলাদা থাকলে বুঝবো দুজন, একটা থাকলে বুঝবো দুইটা টাইটেল একজন ব্যক্তিরই। এবার আসেন, কিছু ব্যতিক্রম আছে ভাই, যত ব্যতিক্রম আছে সব আমি দিয়ে দিছি এখানে। আপনি কোনো নির্দিষ্ট সিঙ্গেল বইতে এত ব্যতিক্রম সব পাবেন না। আমি সব বই যা যা আছে আমার মতো করে আমি যা পাইছি সব দিয়ে দিছি, এগুলো ভালো করে পড়েন। লেখা আছে দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, বাকিগুলো আপনারা নিজেরা পড়বেন। বিশেষ পরীক্ষা আসছে, কিছু এক্সাম্পল সেগুলো আছে, আপনারা পড়বেন নিজেরা। দ্য এক্সাম অ্যান্ড স্কোরিং সিস্টেম ড্যাশ নট গুড ইন বাংলাদেশ। মানে এক্সাম অ্যান্ড স্কোরিং সিস্টেম, দেখেন ভাই আপনার কাছে মনে হতে পারে অ্যান্ড দি এক্সাম এবং স্কোরিং সিস্টেম মানে আলাদা আলাদা জিনিস, বাট আপনি আইডিয়া খেয়াল করেন ভাই, জিনিস কিন্তু একটা। এক্সাম যেই জিনিসটা, স্কোরিং সিস্টেম ওই জিনিসটা। আমাদের দেশে পরীক্ষা বা পৃথিবীতে পরীক্ষা কেন নেওয়া হয়? স্কোর দেওয়ার জন্যই কিন্তু। ফলে এক্সাম অ্যান্ড স্কোরিং সিস্টেম দুটোই সেম জিনিস, বুঝছেন ভাই? ফলে ভার্ব সিঙ্গুলার, একই মুডের কথা। দেখেন, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, বিশেষ পরীক্ষার প্রশ্ন 36 বিশেষ আসছে, বাকিগুলো পড়েন। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন আপনি বলতে পারেন স্যার ব্রেড অ্যান্ড বাটার আরও তো হয় ভাই, তখন বাক্যটা একটু বুঝে পড়েন দয়া করে। আইডিয়াটা বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ভাই, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আমরা যখন ব্রেড অ্যান্ড বাটার মানে নাস্তা করি, ব্রেকফাস্ট কথা বলছি, ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একসাথে খাই, এই জন্য একটা খাবারকে রেফার করছে। অন্যদিকে আমি যদি বাজার থেকে ব্রেড অ্যান্ড বাটার কিনি, ব্রেড অ্যান্ড বাটার আর বট ফ্রম দ্য মার্কেট, বুঝছেন ভাই? মানে আপনি যখন বাজার থেকে যে প্রোডাক্ট কিনেন, আপনি কিন্তু বলেন আমার ব্রেড দেন, আমার বাটার দেন। মূল পয়েন্ট হলো এই জায়গায়। বুঝতে পেরেছি ভাই এই ব্রেড অ্যান্ড বাটারের বিষয়টা? বুঝছেন তো? ইয়েস, বাকি এগুলো পড়েন ভাই, আমি আর কথা না বাড়াই। এই ক্রাউন অ্যান্ড গ্লোরি মানে গৌরব, ক্রাউন অ্যান্ড গ্লোরি মানে কি? গৌরব। দেন দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য স্টোরি, সাম অ্যান্ড সাবস্টেন্স দুটো শব্দ ঠিক, বাট মানে একটা সারাংশ। দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স মানে সারাংশ অফ দ্য স্টোরি, গল্পটার ইজ ফ্যাসিনেটিং। বাকি অনেকগুলো বাক্য লিখছি, রিডিং পড়েন। এই যে মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আমার সাথে পড়ে ফেলেন, আমি অর্থ বলবো না, ব্যাখ্যা দিব না, আপনি রিডিং পড়েন। মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ গিভেন হিয়ার, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। জানি না আপনারা কে কে এই অভ্যাসটা লালন করেন, যে আগে আগে ঘুমান, আগে আগে ঘুম থেকে উঠেন। এটা জোস একটা অভ্যাস ভাই, জোস অভ্যাস। আপনি আগে ঘুমান, আল্লাহ তাআলা আপনার খুব বরকত দিবে আপনার ঘুমে। রাতের ঘুমকে কখনোই দিনের ঘুম দিয়ে আপনি মিলাইতে পারবেন না। আমি পার্সোনালি জীবনে একবার দুইবার রাতে না ঘুমাইয়া কাজকর্ম করছি, একবার পড়ছি, আল্লাহ এক রাত্রে পইরা এরপরে এক সপ্তাহ আমি পড়তে পারি না। এক সপ্তাহ শুধু ঘুমাইছি, দিন রাত 24 ঘন্টা ঘুমাইছি। মানে এক রাত্রে বেশি পইরা উল্টা ফেলতে চাইছি, এরপরে এক সপ্তাহ শুধু ঘুমাইছি ভাই, ট্রাস্ট মি, শুধু ঘুমাইছি। খানা আর টুকটাক নামাজ পড়তাম, যেহেতু নামাজ পড়ছি, আর নিজের বেসিক কিছু প্রয়োজন আছে যেগুলো স্যার আমরা চলতে পারি না, এগুলো শুধু মিটাইছি। পড়ার জন্য এক রাত জাগছি, এরপরে এক সপ্তাহ শুধু ঘুমাইছি, কেন যেন ঘুম পুরে না। ফলে রাত কেউ জাগার ট্রাই করেন না, আগে ঘুমান, আল্লাহ বরকত দিবে। আর সকালবেলা পড়তে পারলে ভাই জোশ হবে। যদি কারো অভ্যাস থাকে দেখেন আপনি জোশ জিনিস পাচ্ছেন। সবার হয়তো অভ্যাস নাই, যাদের আছে হয়তো মাঝে মাঝে পারেন, মাঝে মাঝে পারেন না, বাট আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে ভাই। আমার লাইফ পরিবর্তন হয়ে যাবে যদি আমি আগে ঘুমাতে পারি। রাত্রে যখন ঘুমানোর প্ল্যান করেন, দয়া করে ভাই মানে স্মার্টফোনের নেট অপশনটা বন্ধ রাখেন, ওয়াইফাই বন্ধ রাখেন বা নেট বন্ধ রাখেন। আরও ভালো হয় এই যে বড় মোবাইল যেটি আছে, বড় মোবাইল রাইখে ঘুমিয়ে যান, যদি কেউ আপনার নামাজের জন্য জাগানো কেউ থাকে বা উঠানোর মতো কেউ থাকে। আমাদের খুব খারাপ অভ্যাস এটা, আমার সহ। আমরা ঘুমাতে যাই, ঘুমাতে গেলে আসলে ঘুমের ভাব শুরু করি, কিন্তু আসলে ঘুম হয় না, তখন মাত্র শুরু হয়েছে মোবাইল দেখুন। মানে ঘুমের ভাব শুরু হয়েছে মানে মোবাইল দেখা শুরু হয়েছে। কখন যে আমি ঘুমাবো জানি না, পরে দোষ দেই যে ঘুম আসে না, হুদা। ফোন রাইখা যান, দেখবেন ঘুমটা ঠিক মতো আসবে ভাই, গল্প না করিয়া, সরি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তারপর দ্য এক্সাম অ্যান্ড স্কোর সিস্টেম বললাম, বাকিগুলো রিডিং করেন। হ্যাঁ, আমি সামনে চলে যাই। দেখেন ভাই, একটু ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে। দেখেন এই ব্যতিক্রমগুলো পড়েন ভাই, আমি সোর্স দিয়ে রাখছি, এক্সেপশন, এগুলো ডাইরেক্ট পড়েন, মুখস্থের মতো পড়েন। কারণ ব্যতিক্রম তো নিপাতনে সিদ্ধ বাংলায় পড়েন না, এটা নিপাতনে সিদ্ধের মতো। কামিং ব্যাক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটার যেই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এটা ভাই। আপনি কমপক্ষে শখানিক প্রশ্ন পাবেন আমার এই দুটা পয়েন্ট অফ ভিউ থেকে, শখানিক প্রশ্ন পাবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, বাংলাদেশের সব ধরনের পরীক্ষায় এই পয়েন্টটার থেকে অনেক প্রশ্ন আসছে। সোজা কথা আসে না, বাক্যগুলো বুঝলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি লিখেছি এখানে দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। ইজ লিখে দিছি, আপনারা বুঝতে পারছেন, একটু কালার করে রেখেছি, ভুল করা। কেন ইজ লিখছি? দেখেন ভাই, আপনি
এই পয়েন্টটা নিশ্চয় জানেন যে একাধিক শব্দ দিয়ে যদি সাবজেক্ট হয়, আবার বলি, একাধিক শব্দ দিয়ে যদি সাবজেক্ট হয়, এখন কোন শব্দটা আমার সাবজেক্ট, মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে? আমরা জানি প্রিপজিশনের আগে শব্দটা। আমি এখানে আরেকটু বলি ভাই, প্রিপজিশন না বললে আমরা বলবো প্রথম প্রিপজিশনের আগে শব্দটা। আবার একটু শুনেন কথাটা, একাধিক শব্দ দিয়ে যদি সাবজেক্ট হয় তখন কোন শব্দটা আমাদের ভার্ব নির্ধারণ করবে? খেয়াল রাখবো, এই একাধিক শব্দ দিয়ে শুরু হওয়া সাবজেক্টের অংশের প্রথম প্রিপজিশনের আগের শব্দটা আমার মূল সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করবে। ওকে ভাই, আসেন, দ্য কালার অফ হিজ আইজ, কি লিখবো আমরা? ইজ লিখছি কেন? দেখেন ভাই, তার চোখের কালার, চোখগুলোর কালার, অর্থ বুঝলে আপনি অবশ্যই বুঝবেন। দেখেন, দ্য কালার অফ হিজ আইজ পুরোটাই সাবজেক্ট, বাট মূল সাবজেক্ট কোনটা? অফের আগেরটা, কালার সিঙ্গুলার, ফলে ইজ লিখছি। আর অর্থ বুঝলে আরো ভালো লাগবে আপনার, যে তার চোখগুলোর কালার হলো ব্লু। আপনি ব্লু কোন জিনিসটা? ব্লু কি চোখগুলো না কালার? নিশ্চয় কালার, ফলে আপনি ধরে নেবেন কালারটাই মূল সাবজেক্ট, যারা অর্থ বুঝে পড়বেন। জি, তারপর আসেন ভাই সেকেন্ড পয়েন্টটা। এই যে আমি আইডিয়াটা দিচ্ছি, আমি আমার পয়েন্টটা বলছি, পেইন্টে আসেন। প্রথম পেইন্ট, এই যে পেইন্ট ইকুয়াল ফার্স্ট নাউন প্রনাউন, মানে কি ভাই? পেইন্ট মানে আঁকা, আমরা জানি। পেইন্ট দিয়ে আমি কয়েকটা ওয়ার্ড বলছি মূলত, হ্যাঁ, এগুলো কোনো সূত্র না, আসলে আমি আমার মতো লিখলাম, আপনারা ওয়ার্ডগুলো পড়েন, প্রশ্ন বেশি সমাধান করবেন, যেটা আমি আপনাদেরকে বলি। তো দেখেন ভাই, পিতে আমরা প্রিপজিশন বললাম, প্রিপজিশন আইডিয়াটা ক্লিয়ার করলাম। এবার সেকেন্ড অংশে আসেন, এতে কি বলছি? অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, আইতে ইন এডিশন টু, ইনক্লুডিং টু, নট, বাট নট, টুগেদার উইথ। বিশেষ করে পরীক্ষা আসে অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ আর টুগেদার উইথ, এই তিনটা বেশি আসে পরীক্ষায়। তো মূল পয়েন্ট হলো এই অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, তারপর টুগেদার উইথ, এগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয়, খেয়াল রাখবেন প্রথম সাবজেক্টটা ভার্ব নির্ধারণ করে। অনেক প্রশ্ন পাবেন শুধু কারেকশন আকারে, অনেক অনেক। প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য দেখেন ভাই, রহিম অ্যালং উইথ হিজ 5 ফ্রেন্ডস ইজ প্লেইং ক্রিকেট। দেখেন ভাই, সাবজেক্ট কতটুকু? এই 5 ফ্রেন্ডস পর্যন্ত আমাদের সাবজেক্ট। এখন মূল সাবজেক্ট কোনটা? 5 ফ্রেন্ডস নাকি রহিমে? রহিমে মূল সাবজেক্ট। কেন? ওই যে অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে। তার মানে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই যে আমরা এ আই এন টি দিয়ে যা যা বললাম, দুটো সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্টটা দিয়ে ভার্ব নির্ধারণ করতে হবে। এগুলো মুখস্থ করেন না, বই হয়ে যায়। রিডিং করেন, প্রশ্ন সমাধান করেন বেশি। দুই নম্বর বাক্য নিশ্চয়ই বুঝে গেছেন। এবার থার্ড পয়েন্টটা আসেন, বোন। দেখেন, এই থার্ড বাক্যটা আমরা বুঝবো বোন দিয়ে, বোন, বিওএনই, বোন, বোন মানে হাড়। এটা বোন ইকুয়াল সেকেন্ড নাউন বা প্রোনাউন, মানে সেকেন্ড সাবজেক্টটা কি? দেখেন, বিতে বলছি ভাই বাট, বাট নট, নট বাট। ওতে বলছি অর, নট অনলি বাট অলসো। এনতে বলছি নর, নেইদার নর। এইতে বলছি আইদার অর। এখানে পরীক্ষা আসে বেসিকলি আইদার অর নেইদার নট দিয়া। এই যে বোন এর অংশে আইদার অর নেইদার নট দিয়া, মানে আইদার অর নেইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয়, সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করুন। আমরা আগে পড়ছি ভাই অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এগুলো দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ। অন্যদিকে বোন মানে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে দুই সাবজেক্ট যখন যুক্ত হবে, সেকেন্ড সাবজেক্টটা আমাদের মূল সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করবে। যেমন নেইদার রহিম নর হিজ 5 ফ্রেন্ডস আর প্লেইং ক্রিকেট। দেখেন ভাই, ফ্রেন্ডস পর্যন্ত, 5 ফ্রেন্ডস পর্যন্ত আমাদের সাবজেক্ট, কিন্তু মূল সাবজেক্ট কোনটা? রহিমটা। কেন? ওই যে নেইদার নর দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। আমরা কারে নিব? প্রথমটা নিব না সেকেন্ডটা নিব? অবশ্যই সেকেন্ডটা নিব। তাহলে হিজ 5 ফ্রেন্ডস আর প্লেইং ক্রিকেট। ভাই বুঝছেন? আপনারা আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। হ্যাঁ রিফাত, আপনার উত্তর আপনি এখানেই পাবেন ভাই। উইথ আছে, উইথ, উইথ আমাদের একটা অপশন কিন্তু আছে। হ্যাঁ, উইথ একটা প্রিপজিশন, উইথ একটা প্রিপজিশন, টুগেদার উইথ, উইথ দিয়ে, উইথটাও আপনার অংশ। রিফাত আপনি বুঝতে পেরেছেন, রিফাত উইথ আসিফ। ভাই রিফাত উইথ আসিফ এরকম বাক্য আমরা পাবেন না, আপনি এরকম বাক্য পাইবেন না। মানে আপনি দুইটা প্রিপজিশন দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত করেন, মানে আমরা যেগুলো দেখালাম এই প্রিপজিশনাল এক্সপ্রেশন, আমরা প্রথমটা দিয়ে ভার্ব নির্ধারণ করি, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ। আপনার বাক্যটা উইথের জায়গায় অ্যালং উইথ হবে, তখন ভালো লাগবে বাক্যটা। ওকে ভাই, ওকে, আমি মনে হয় এই পয়েন্টটা বোঝাতে পেরেছি। এবং আবারও বলি ভাই, এই দুটা পয়েন্ট, পেইন্ট এবং বোন দিয়ে যা বললাম, এখানে তিনটা বেসিক পয়েন্ট বললাম। একটা হলো প্রিপজিশন দিয়ে অনেকগুলো শব্দ যখন যুক্ত হবে, মানে সাবজেক্টের অংশে অনেকগুলো শব্দ থাকবে এবং প্রিপজিশন দিয়ে যুক্ত, তখন প্রথম প্রিপজিশনের আগের শব্দটা আমাদের মূল সাবজেক্ট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক প্রশ্ন পাবেন।
সেকেন্ডটা বললাম কি অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ। অ্যাগেইন শেষটা কি বলছিলাম, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ। তাহলে প্রথমটা প্রিপোজিশন দিয়ে হলে প্রথমটা, তারপরে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ হলে প্রথমটা, আর আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে হলো সেকেন্ডটা। আশা করি আমি বুঝাতে পেরেছি ভাই। ওকে, অনেক প্রশ্ন পাবেন, অনেক অনেক শত শত প্রশ্ন পাবেন এটা দিয়ে। এরপরে আসেন, এটা খুব ভালো একটা প্রশ্ন, আমার দেখা প্রতি বছরেই ভর্তি পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে ভাই, নিশ্চিত করে আসে। আসার কারণ আছে, কারণ এই প্রশ্নটা দিয়ে স্টুডেন্টদেরকে ভুল মানে বোঝানো যায়, মানে ট্র্যাপ ফেলার সুযোগ আছে। বাক্যটা কি ভাই দেখেন, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এটা ভুল হওয়ার কারণ হলো ওয়ান আছে, ওয়ান দিয়ে ওয়ান অফ মাই ফ্রেন্ড লিখলে স্টুডেন্টরা গ্রহণ করে, যাদের প্রস্তুতি খারাপ হয়। আবার যদি কোনো কারণে ফ্রেন্ডস লিখা হয় তখন এখানে আবার আর দিতে মন চাইতে পারে, কারণ ফ্রেন্ডস আছে তাহলে আর দিতে হয়। মূল পয়েন্ট হলো আপনি গ্রামার যদি বুঝেন তাহলে এটা বুঝবেন যে ওয়ান অফ এই লিখা আছে, ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দার পরে নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। এটা হলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার। অর্থ বুঝলে আপনার আরো ভালো লাগবে ভাই। কি সেটা? বাক্যের অর্থ হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, মানে আমার বন্ধু তো আছে অনেক, আমার অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার। তো যেহেতু ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার একজন বন্ধু, অনেক বন্ধুর একজন বন্ধু, যেহেতু আমার বন্ধু আছে অনেক এই জন্য ফ্রেন্ডসটা প্লুরাল। আর এই বাক্যে যেহেতু কথা বলছি একজনের নিয়ে, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, আমার অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার, এই জন্য আমরা ইজ লিখতে হয়। তো আপনি এই পয়েন্টটা খেয়াল রাখেন ভাই, ইম্পর্টেন্ট, যে ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দার পরে নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় কি সিঙ্গুলার। যদিও প্লুরাল হলে বেশি ভালো লাগতো মনে হয়। ফলে এই বাক্যটা খেয়াল রাখেন, খুব ইম্পর্টেন্ট। বিশেষ পরীক্ষা কয়েকবার আসছে, বিশেষ পরীক্ষায় পর্যন্ত 2 বা 3 বার আসছে এই বাক্যটা। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অসংখ্যবার আসছে ভাই। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ হিজ জব, ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব। আশা করছি ক্লিয়ার ভাই সবাই। কামিং ব্যাক, আসেন দেন, এটা একটা সহজ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু খেয়াল রাখতে পারেন। দেখেন ভাই, জেনি লিখেছি, জেনি বলতে চেয়েছি জিতে জেরান, ইতে ইচ, এভরি, আইদার, এনতে নেইদার, আইতে ইনফিনিটিভ। এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়। রিডিং বুকস ইজ অলওয়েজ অ্যামিউজিং, এটা অর্থ বুঝে আপনি গেস করতে পারেন অ্যামিউজিং কোন বিষয়টা। বইগুলো, এটা একটা ভালো সেন্টেন্স যেটা আপনাকে আমাকে ট্র্যাপে ফেলতে পারে। রিডিং বুকস দেখলে কিন্তু প্লুরাল মনে হয় বুকস, ফলে আর দিতে মন চায়, বাট এটা কিন্তু সিঙ্গুলার। কারণটা কি? আমাদের সাবজেক্ট কিন্তু ভাই বুকস গুলো না, সাবজেক্ট হলো পড়া। বাক্যের শেষ অংশে দেখেন অ্যামিউজিং মজাদার, কোন জিনিসটা মজাদার? বইগুলো মজাদার না পড়াটা মজাদার? পড়া জিনিসটা মজাদার। তাহলে রিডিং বুকস আমরা তো বুঝতে পারছি জিরান্ড আছে, জিরান্ড থাকলে ভার্ব সিঙ্গুলার। একইভাবে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ যদি কোনো বাক্যে থাকে এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার আকারে কাউন্ট করা হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কেমন ভাই? তাহলে দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ। টু নো ইজ টু লাইক হার, কাউরে জানা মানে কাউরে পছন্দ করা, মানে কারো ব্যাপারে জানতে চান মানে তারে পছন্দ করেন। পছন্দ মানেই না যে আপনি ওই যে প্রেম ভালোবাসা করেন, পছন্দ মানে তার ব্যাপারে জানার আগ্রহ আছে, এমন একটা বিষয় আর কি। তো এই পয়েন্টটা নিশ্চয়ই খেয়াল রাখেন। জেরান, ইচ, এভরি, আইদার, নাইদার, ইনফিনিটিভ থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। অন্যদিকে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ভাই, ভেজালে পড়েন না, পরীক্ষায় দেখা যায় না বাট একটু ব্যতিক্রমের মতো। নিবেদনে সিদ্ধ আকারে খেয়াল রাখেন, নিবেদনে সিদ্ধ না আসলে বুঝতে পারেন, বুঝার চান্স আছে। স্টুডেন্টস ইচ হ্যাভ গান দেয়ার, এখানে আমরা বললাম ইচ, ইচ দ্বারা যদি সাবজেক্টের প্লেসে বসে এবং ইচ যুক্ত অংশ যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাও কিন্তু দুটা সাবজেক্ট থাকলেও একজনের বুঝাবে, মানে সাবজেক্ট সিঙ্গুলার নিবে। অন্যদিকে যদি ইচটা একটা প্লুরাল সাবজেক্টের পরে বসা থাকে তখন কিন্তু ভার্বটা প্লুরালই হবে, লাইক দিস স্টুডেন্টস ইচ, স্টুডেন্টস ইচ। আর যদি ইচ আগে লিখতাম তখন আবার স্টুডেন্ট শব্দটাই থাকতো না, ইচের পরে যে শব্দটা আসবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, আমরা জানি। ইচের পরে যে শব্দটা আসবে সেটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু প্লুরাল সাবজেক্টের পরে যদি ইচ শব্দটা আসে তখন কিন্তু ভাই সাবজেক্টটা প্লুরালই হবে। তাহলে স্টুডেন্টস ইচ মানে ছাত্রছাত্রীরা প্রত্যেকে হ্যাভ গান দেয়ার। বুঝছেন ভাই? স্টুডেন্টস ইচের বিষয়টা খেয়াল রাখেন, কাজে দিবে। এবার আসেন, এখানে একটা পয়েন্ট, এটা দিয়েও ভালো সংখ্যক কারেকশন আকারে প্রশ্ন পাবেন, আমিও আপনাদের সাথে কারেকশন নিয়ে কাজ করবো, দেখবেন। দেখেন ভাই, সেইন, সেইন লিখেছি আমি আমার মতো একটা চিহ্ন দিলাম। সেইন বলতে আমি বলতে চেয়েছি এসতে সাম, এতে এনি, এনতে নো, ইতে এভরি। তাহলে এসতে কি বলছি ভাই? সেইন শব্দের অর্থ সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো মানুষ। হ্যাঁ, এটা তো এসতে বললাম সাম, এতে বললাম এনি, এনতে বললাম নো, ইতে বললাম এভরি। তাহলে এই সেইনের সাথে যদি কোনো কারণে আপনি বডি থিং ওয়ান যুক্ত করেন ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। সেইন বলতে কি বলতে চাইছি ভাই? সাম। তাহলে আপনি বলেন সাম বডি, সামথিং, সামওয়ান।
এনিবডি, এনিথিং, এনিওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। তার মানে এই সেইনের সাথে যদি বডি থিং ওয়ান হয়, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার লিখবেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এটা আমরা ভালো ভুল করি। ইভেন যারা আইএলটিএস এর প্রস্তুতি নেয় ভাই, বললাম তো একটা বাক্য ভুল করে সাম দিয়ে। ভাই সামের পরে সাম বয়েজ, মানে সাম স্পেস যদি আমি একটা নাউন লিখি সেটা প্লুরাল লিখতে হবে, সাম বুকস, সাম টিচার্স, সাম গার্লস। বাট এই আইডিয়াটা আমরা আবার পেঁচায় ফেলি, সামের সাথে যদি ওয়ান হয় তখন কিন্তু খেয়াল রাখতে ভাই ভার্ব সিঙ্গুলার, সাম ওয়ান, সামথিং, সামবডি। সাম দেখে কিছু মনে হয়, তারপরে কিন্তু আবার নাউনটা প্লুরাল লিখা যাবে না, মানে ভার্বটা প্লুরাল লিখা যাবে না। মূল পয়েন্ট হলো ভাই খেয়াল রাখেন, সেইন দিয়ে সাম, এনি, নো, এভরি, এদের সাথে বডি থিং ওয়ান হলে ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। লিখেছি সামবডি হ্যাজ গান, দেখেন সামবডি মানে কিছু ব্যক্তি মনে হতে পারে অর্থটা, কিন্তু খেয়াল রাখেন ভাই সামবডি, সাম আলাদা করে যদি হইতো তাহলে সামবডিজ লিখতাম, আর এখানে সামবডি একসাথে হলে ভার্ব সিঙ্গুলার। এভরিথিং অবশ্যই ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার ভাই? আশা করি ক্লিয়ার। কামিং ব্যাক, আমি ক্লাসের মোটামুটি ইম্পর্টেন্ট অনেকগুলো পয়েন্ট শেষ করে ফেলেছি, বাকি যেগুলো আছে একটু একটু করে ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না। শুরুতে বলেছিলাম সাবজেক্ট অফ এগ্রিমেন্টের কোনো পয়েন্ট বাদ দিয়েন না প্লিজ। এবার আসেন, এখানে কি লিখলাম, NCDW ইকুয়াল সিঙ্গুলার। সূত্র আপনি দেখেন, সূত্র মুখস্থ করতে দাঁত পক ভাঙেন না, বেশি সূত্র মুখস্থ করে বিপদে পড়েন না। সূত্র পড়েন, মানে কেউ ট্রিক্স টিপ দিলে আপনি দেখবেন সেটা, বাট ওই ট্রিক্স টিপস, এমনও ট্রিক্স টিপ দেখা যায় রাস্তাঘাটে যে ট্রিক্স টিপসটা এত বড়, ওই ট্রিক্স টিপ বুঝতে বুঝতে যেই সময় যায় ওই সময় আমি মূল জিনিস বুঝে যেতে পারতাম এমনি এমনি। আমরা তো এমন একটা কি বলতে পারি প্যাটার্ন বানায় ফেলছে আমাদের টিচাররা, যে আমরা সবসময় সূত্র চাই, ট্রিক্স টিপস চাই এবং কমন চাই, সাজেশন দেন। এগুলো সবকিছু বিপজ্জনক। বুঝে বুঝে পড়লে ভাই আপনার বিপদ নাই, আমার বিপদ নাই, আমাদের জাতি হিসেবে আমাদের বিপদ থাকবে না। আমরা সাজেশন মুখী, আমাদের টিচাররা আমাদেরকে সাজেশন মুখী বানায় ফেলছে, আমাদেরকে A+ মুখী বানায় ফেলছে, কমন মুখী বানায় ফেলছে। ফলে আমরা সবাই খুব দুর্দশায়। পড়াশোনা যেই জাতির ভালো থাকে না ভাই, ওই জাতির মানে সবকিছু ভালো থাকবে না, এটা বাস্তবতা না। আপনি বলবেন স্যার দেশের এত সমস্যা, আপনি খোঁজ নিয়ে দেখবেন ভাই মূল সমস্যা পড়াশোনায়। আমাদের দেশের পড়াশোনার অবস্থা কি? আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ ভালো হবে, বাট পড়াশোনার অবস্থা খারাপ, পড়াশোনার প্যাটার্ন খুব খারাপ। টিচারদেরকে দাম দেওয়া হয় না, দাম দেওয়া হয় যদি তিনি অমুক দলের কিছু হন, তমুক দলের কিছু হন, কিন্তু টিচারদেরকে দাম দেওয়া উচিত বেসড অন হিজ অর হার কি কোয়ালিফিকেশনস। সেটা দিয়ে হয় না তো। আসেন ভাই, শর্টকাট অবশ্যই নিবেন ভাই, শর্টকাট অবশ্যই নিবেন, যেটা আপনার জন্য ইজি হয়। শর্টকাট অবশ্যই ভালো জিনিস, বাট এমন শর্টকাট আমি দেখছি টিচাররা দেয় কেউ কেউ, যে শর্টকাটটা আপনার বুঝতে যাইয়া যেই কষ্ট যাবে তার চেয়ে কম কষ্টে আপনি মূল জিনিস বুঝে শেষ করে ফেলতে পারবেন। আসেন ভাই গল্প না করি। NCW কি বলছি ভাই? এনতে বললাম নেম, মানে আগের কথাই ঘুরাইতেছে। নেম মানে কি ভাই? নাম। নাম এক শব্দ হোক আর 20 শব্দ হোক, একজন বুঝাইলে সিঙ্গুলার, অনেক বুঝাইলে প্লুরাল। সিতে কি বলছি? কালেক্টিভ নাউন। আমরা জানি কালেক্টিভ নাউন সিঙ্গুলার হয়, প্রথম ক্লাসে বলছি। ক্লজ, যদি কোনো একটা ক্লজ কোনো একটা বাক্যের সাবজেক্ট হয়, ভার্ব নিশ্চয়ই সিঙ্গুলার হবে। সেম কথা টাইম, একটু ব্যতিক্রম আছে, এটা নিয়ে আমরা সামনে বলবো। টাইম, সময়, দূরত্ব, ওজন, টাকা, এটা দিয়ে খুব ভালো প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়, কারেকশন আকার প্রশ্ন পাবেন। সময়, দূরত্ব, ওজন, টাকা যত বেশি হোক ভার্ব সিঙ্গুলার। বাক্যগুলো পড়েন, এই রুল টুল একবার দেখে চলে যান, কিন্তু আপনি টার্গেট করেন বাক্যগুলো আমি বুঝবো, এই বাক্যগুলো বারে বারে পড়ো, কারণ পরীক্ষা আপনার আমারে হ্যান্ডেল করতে হবে সেন্টেন্স। পরীক্ষা কিন্তু রুলস আসবে না এবং রুলসের কাজ থাকবে না। আমি অনেক শিক্ষার্থীকে চিনি আমার, যারা কিনা বলে স্যার রুল দুনিয়ার সব পারি, আলহামদুলিল্লাহ, কিন্তু আনফর্চুনেটলি প্রশ্ন সমাধান করতে গেলে পারি না। আমি বলবো ভাই আপনি রুল দিয়ে একবার কাজ করবেন, এরপরে যেন আপনার রুলের আর কাজ দরকার না হয়। এরপরে আপনি প্রশ্নগুলো এমনভাবে বোঝার ট্রাই করেন প্রথমবার, এরপরে যেন শুধু বাক্যগুলো পড়লে আপনি বুঝে যান। বাক্য পড়ে রুল আপনি নিজে বানাবেন আপনার মতো করে, আপনি খেয়াল রাখবেন। কামিং ব্যাক, বার্নস ইজ আ ফেমাস পয়েট। কেন ভাই? বার্নস এসা আছে, তারপরে একজন ব্যক্তির বোঝায় জন্য ইজি লিখলাম। সেকেন্ড বাক্যে আসেন, দ্য ফ্যামিলি ডাজ ইটস বেস্ট টু মেক এ লিভিং। আমরা জানি ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, ভার্ব সিঙ্গুলার হবে। দেন থার্ড বাক্যে দেখেন, দ্যাট হি ইজ এ গুড বয়। এই যে দ্যাট হি ইজ এ গুড বয়, পুরো বাক্যটা একটা কি হয়ে গেছে? ক্লজ। এখন এই দ্যাট হি ইজ এ গুড বয় পুরো একটা বাক্য ক্লজ হয়ে সাবজেক্ট আকারে বসা আছে। কার? ইজ ভার্বের সাবজেক্ট আকারে। মানে আমরা জানি পুরো একটা ক্লজের পর যদি কোনো ভার্ব লাগে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এটা আর একটু ক্লিয়ার হবেন কখন জানেন? সাবজেক্ট
ক্লজের ক্লাসে, এটা নিয়ে আর বেশি প্যারা নিন না, এতটুকু বুঝেন। তারপর আসেন 10 মাইলস, দূরত্ব বোঝাচ্ছে, ইজ হবে। $10,000 টাকা বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে, ফলে ইজ হবে। দেন 50 কিলোগ্রামস ওজন বোঝাচ্ছে, ভার্ব হবে ইজ। ইম্পর্টেন্ট পয়েন্ট, সোজা যদিও। ভাই সামনে চলে যাই। জি আসেন, এবার আসেন। এখানে আমার কথাবার্তা নাই, এখানে দুটা কোয়েশ্চেন দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এটার উত্তর ব্যাখ্যা উত্তর আছে এবং ব্যাখ্যাও আছে। হ্যাঁ, আমি এখানে কথা না বাড়াই, ব্যাখ্যা আছে, একবার বাংলা ভাষা ব্যাখ্যা লেখা আছে, এখানেও কিছু পয়েন্ট আছে, রিডিং পড়লেন আপনার বুঝে যাবেন ইনশাল্লাহ। এটা হলো আমার জন্য আপনাদের কাছ থেকে একটা পয়েন্ট। একটু অ্যাটেনশন দেন ভাই প্লিজ, একটু অ্যাটেনশন দেন প্লিজ, লিখে রাখছি, ক্লোজলি লুক এট, একটু মনোযোগ দেন। দুটো বাক্য লিখছি ভাই, দেখেন আপনাদের কাছে একটু খারাপ লাগবে শুরুতে, তারপর একটু ভালো লাগবে যখন বুঝবেন। দেখেন লেখা আছে 10 years have passed since my father's died। আর একটা বাক্য লিখছি, দেখেন 10 years is a long time to wait। নিচের বাক্য আগে পড়েন, তাহলে আপনার কাছে একটু দ্বিধা লাগবে, তারপর আবার ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ভাই 10 years is a long time, একটু আগে পড়ে আসছি, সময়, দূরত্ব, ওজন, টাকা যত বেশি হোক ভার্ব সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার লিখছি। এখন আপনি একই বাক্য প্রায় 10 years, এখানেও আছে 10 years is, এখানে আছে 10 years have। কেন? ইজ তো সিঙ্গুলার ঠিক আছে, হ্যাভ তো সিঙ্গুলার না, হ্যাভ তো প্লুরাল, কেন এই সমস্যা? উত্তর আছে ভাই একটা, উত্তরটা সোজা। উত্তরটা হলো আপনি খেয়াল করেন বাক্যটা পড়েন, এই জন্য আমি রিকোয়েস্ট করে থাকি আপনি বাক্যটা একটু পুরা পড়ার ট্রাই করেন ভাই, লাভ হবে আপনার, বিপদে পড়বেন না। কারণ আমাদের দেশের ভর্তি পরীক্ষাগুলো কোনোভাবেই স্টুডেন্টদেরকে নেওয়ার প্রক্রিয়া না, সামহাও বাদ দেওয়ার প্রক্রিয়া কিন্তু, কারণ ওনাদের হাতে স্টুডেন্ট নেওয়ার সুযোগ আছে 2000, পরীক্ষা দেয় 1 লাখ, তাহলে বাকি 98,000 স্টুডেন্ট বাদ দিতে হবে না। ফলে ওনারা চাইবেন তো একটু ট্রিক্স, একটু ভেজাল রেখে দেওয়ার জন্য। পয়েন্টটা হলো ভাই, এখানে বলছে 10 years ইজ এ লং টাইম, 10 years লম্বা সময়, সময়কে রেফার করছে 10 years দ্বারা, ফলে আমরা এখানে ইজ লিখছি। সময়, দূরত্ব, ওজন, টাকা যত বেশি ভার্ব সিঙ্গুলার। আর এরপরে বাক্যে দেখেন 10 years, আপনি শুধু 10 years পড়লে মনে হবে সময়টা বুঝাইতেছে, বাট আপনি পুরো বাক্য বলেন 10 years have passed, 7 বছর 10 বছর চলে গেছে, সিন্স মাই ফাদার্স ডাইড। বাবা দুইজন কি হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, ফাদার একজনে হয় ভাই মানুষের, এটা ভুল লিখছি, আসলে আমার পক্ষ থেকে মিস্টেক। মাদার্স এক্সট্রা ডাবল হতে পারে, ফাদার্স তো এক্সট্রা, দুজন হয় না কারো। তাহলে এই প্রথম বাক্যে 10 years have passed, 10 বছর চলে গেছে, আমার বাবা মরে গেছে, এটা বুঝাচ্ছি। আর এখানে বলছি 10 বছর একটা লম্বা সময়, দুই জায়গায় 10 বছর আছে, বাট সেকেন্ড বাক্যে 10 years দ্বারা কিন্তু সময়, 10 years দ্বারা পুরো বাক্যটা সময়কে রেফার করছে, 10 বছরেই রেফার করতেছে। আর এখানে কিন্তু 10 বছর চলে গেছে এমন একটা জিনিসকে রেফার করছে। দেখেন দুটো, একটা টাইম আর একটা কিন্তু টাইম, টাইম এখানে ফোকাল পয়েন্ট না। বুঝতে পারছেন কিনা ভাই আমার এই বাক্যটা? যদি কেউ বুঝতে পারেন, ইয়েস, বুঝতে পেরেছেন আশা করছি। তাহলে আপনি বাক্যটা দেখবেন যে 10 বছর একটা লম্বা সময়, 10 বছরের লম্বা সময় অপেক্ষা করার জন্য এখানে সময়কে রেফার করছে পুরো বাক্যে, ফলে আমরা ইজ লিখছি সিঙ্গুলার। এখানে 10 years অবশ্যই হ্যাভ লিখতে হবে, লিখেছি, কারণ এখানে শুধু সময়কে রেফার করে না, 10 বছর চলে গেছে, আমার বাবা মরে গেছে, এটা বুঝাচ্ছি। কামিং ব্যাক, ইয়েস রিফার, 10 miles ইজ আ লং ওয়ে। কামিং ব্যাক, শেষ। আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই, এটা দিয়েও আমরা প্রশ্ন দেখেছি, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, একবারে সোজা বাংলা লেখা আছে, হ্যাঁ, স্ট্রাকচারের মতো। দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ, এটা দিয়ে আপনি কি বলা যেতে পারে, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএতে কারেকশন আকারে প্রশ্ন আসছে। ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএতে কোনো প্রশ্ন আসছে, বুঝে নেন আপনি প্রশ্ন কত স্ট্যান্ডার্ড লেভেলের হওয়ার কথা। কি সেটা ভাই? এই যে এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দুটার পরে নাউন হয় প্লুরাল। এ নাম্বার অফ, দা নাম্বার, দুটার পরে নাউন হয় প্লুরাল, কিন্তু দা নাম্বারের পরে ভার্ব হবে সিঙ্গুলার, এ নাম্বারের পরে ভার্ব হবে প্লুরাল, তাই না? এবং এটা একটা মিল আছে ভাই। মিলটা কি? এ নাম্বার, দা নাম্বার, দুটার পরে প্লুরাল হয়, বাট আমরা আর্টিকেল দাটার কি চিনি? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট, কিন্তু এই জন্য আমরা সিঙ্গুলার ধরলাম। আর ইনডিফিনিট, এ এন কিন্তু ইনডিফিনিট আর্টিকেল, যেমন অনির্দিষ্ট, ফলে আমরা প্লুরাল ধরলাম। গেস করতে পারেন এভাবে। তাহলে এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দুটার পরে নাউন হয় প্লুরাল, বাট দা নাম্বার অফ এর পরে ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ এর পরে ভার্ব প্লুরাল। বাক্য লেখা আছে, বাক্য পড়েন, যেটা আমাদের জন্য বেশি প্রয়োজন। দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ হিয়ার, দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ হিয়ার, এ নাম্বার অফ স্টুডেন্টস আর হিয়ার। ভাই আশা করছি আপনারা ক্লিয়ার আছেন। কামিং ব্যাক, এখানেও দুটা ছোট্ট পার্থক্য, সরাসরি বলি ভাই, মেনি প্লুরাল, তার মেনি শব্দটার পরে MEN লিখবেন, প্লুরাল লিখবেন, তারপর ভার্ব হবে প্লুরাল। অন্যদিকে মেনির সাথে যদি মেনি এ যুক্ত হয়ে যায়,
তখন নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার লিখে রেখেছি। মেনি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, মেনি প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। মোটামুটি এটা সেলফ লার্নিং। খুব ভালো একটা প্রশ্ন। এটা দিয়ে এই পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় কমপক্ষে 7-8 ক্যাটাগরির প্রশ্ন আসছে। কারেকশন আকারের প্রশ্ন আসছে, তারপরে পিন পয়েন্ট এরর মোডের প্রশ্ন আসছে, তারপরে নর্মাল আকারে কোশ্চেন আসছে, মানে আমরা যেভাবে এবিসিডি অপশন আকারের প্রশ্ন আসছে, ট্রান্সলেশন আকারে প্রশ্ন আসছে এই বাক্যটা, এবং পার্টস অফ স্পিচ আকারেও প্রশ্ন আসছে। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, দ্য পায়াস ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, ড্যাশ অলওয়েজ হ্যাপি। ভাই লিখছি আর্টিকেল দি প্লাস অ্যাজেটিভ ইকুয়াল প্লুরাল নাউন। মূল পয়েন্টটা আমি বাংলায় বলি ভাই, অ্যাজেটিভ কখনো সাবজেক্ট হয় না, খেয়াল রাখেন। কোনো একটা অ্যাজেটিভ কখনোই সাবজেক্ট হতে পারে না। যদি দেখেন কোনো কারণে কোনো একটা অ্যাজেটিভ সাবজেক্টের প্লেসে বসা আছে, তখন বুঝে নিবেন এই অ্যাজেটিভটার আগে অবশ্যই একটা আর্টিকেল দি লিখতে হবে, এটা নাউনের কাজ করছে এবং প্লুরাল নাউনের কাজ করছে। দেখেন ভাই, রিচ শব্দটা কিন্তু একলা একটা অ্যাডজেক্টিভ, ধনী। রিচ শব্দ যেহেতু সাবজেক্টের প্লেসে বসা আছে, এটার আগে একটা আর্টিকেল দি লিখতেই হবে। তখন দা রিচ মানে কিন্তু ধনী না, ধনীরা, প্লুরাল কমন নাউন যেটাকে আমরা বলি, প্লুরাল কমন নাউন। ফলে দা রিচ মানে ধনীরা, আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না, বিশেষ পরীক্ষার প্রশ্ন। দা পায়াস, মেডিকেলে আসা প্রশ্ন, দা পায়াস মেডিকেলের দা ভার্চুয়াস দুই ওয়ার্ডস একই অর্থ দেয়। দা পায়াস ইজ অলওয়েজ হ্যাপি নাকি আর অলওয়েজ হ্যাপি? অবশ্যই আর অলওয়েজ হ্যাপি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে অ্যাজেটিভের আগে আর্টিকেল দি, মানে দি প্লাস অ্যাজেটিভ, এটার মানে হলো প্লুরাল কমন নাউন। যেহেতু প্লুরাল, অর্থ প্লুরাল, ভার্বটাও নিশ্চয়ই প্লুরাল হবে। দেন এটা একটা পয়েন্ট যেটা আমরা একবার কম পড়ি, বাংলাদেশে যত বই শিট আছে একবার শেষ দিকে থাকে, পরীক্ষায় কারেকশন আকারের প্রশ্ন এসছে। সোজা জিনিস ভাই, খেয়াল করেন স্ট্রাকচার লিখে আছে এখানে 1.5, এটার পরে মানে 1 এবং অর্ধেক, এটার পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এটাই 1.5 লেমনস ওয়াজ ইটেন। একই মোডের কথা দেখেন, হাউ হিয়ার দেয়ার, হাউ হিয়ার দেয়ার একটা এক্সপ্রেশন, খেয়াল রাখেন। হাউ হিয়ার দেয়ার দ্বারা বাক্য শুরু হলে এদের পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। মূল পয়েন্টটা দেখেন ভাই, হাউ ড্যাশ হি, আমরা এটা জানি। হাউ ইজ হি নাকি হাউ আর হি? না, আমরা হাউর সাথে আর লিখি কারণ আমরা মোস্টলি প্রশ্ন করি হাউ আর ইউ, এই জন্য আর চলে আসে ডাইরেক্ট, হাউর সাথে আর না। হাউর সাথে কোন ভার্ব বসবে নির্ধারণ করে কে? এর পরবর্তী নাউনটা। হাউ ইজ হি, হাউ এম আই, হাউ আর ইউ, তাই না? হাউ আর দে, হাউ ইজ শি। তাহলে এই যে ইজ লিখলাম কি অনুযায়ী? হাউ অনুযায়ী না হি অনুযায়ী? তার মানে হাউ দিয়ে যখন বাক্যটা শুরু হয় তখন আমরা ভার্ব লিখি, তার পরবর্তী নাউন অনুযায়ী। একইভাবে হিয়ার এবং দেয়ারের কথা একই। হিয়ার এবং দেয়ার শব্দ দুটা মূলত বেসিকলি ভাই অ্যাডভার্ব, আমরা জানি কি হিয়ার এবং দেয়ার মূলত কি অ্যাডভার্ব। যেই বাক্যের সাবজেক্ট থাকে না ওই হিয়ার এবং দেয়ার আমরা ওখানে আনি বেসিকলি। তাহলে হিয়ার এবং দেয়ার যেহেতু মানে অ্যাডভার্ব, সাবজেক্ট হয় না, যদি কোনো কারণে হিয়ার এবং দেয়ার সাবজেক্টের প্লেসে বসা থাকে, আমরা হিয়ার এবং দেয়ারের পরে যে ভার্বটা বসবে সেটা নির্ধারণ করবো পরবর্তী নাউন অনুযায়ী। যেমন দেখেন, হিয়ার ড্যাশ মাই স্টুডেন্টস, মাই স্টুডেন্ট যেহেতু প্লুরাল ফলে আমরা এখানে আর লিখবো। দেয়ার ড্যাশ এ পার্সন, এই পার্সন যেহেতু সিঙ্গুলার ফলে আমরা ইজ লিখবো। সোজা কথা ভাই, আমার মনে হয় বোঝাতে পেরেছি নাকি ভাই? কামিং ব্যাক, এখানে আমি পড়াবো না, আপনারা নিজেরা পড়বেন। কিছু নাউন প্লুরাল দেখতে কিন্তু সিঙ্গুলার, এই ভার্বগুলো পড়েন, ডাইরেক্ট লিখে আছে ভাই। ম্যাথমেটিক্স বানানটা খেয়াল রাখেন, ম্যাথেমেটিক্স আমরা বলি না তো, ইটা মিস করেন না। ম্যাথমেটিক্স ভার্বগুলো খেয়াল রাখেন, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, ইলেকট্রনিক্স, পলিটিক্স, নিউজ, ইনিংস, অপটিক্স, অ্যাথলেটিক্স, গ্যালাউজ, হিস্ট্রিক্স। দেন একটু ব্যতিক্রম আছে ভাই, একটু খেয়াল করেন। ব্যতিক্রমটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। ব্যতিক্রমগুলোতে পরীক্ষায় বেশি প্রশ্ন আসার চান্স থাকে, জানেন কি? দেখেন লিখে আছে ডিফারেন্ট মিনিং অ্যান্ড ডিটারমিনার্স। যদি এই নাউনগুলোর আগে থাকে তখন কিন্তু নাউনটা প্লুরাল হইতে পারে। যদি অর্থ ভিন্ন দেয় এবং যদি এই নাউনগুলোর আগে কোনো ডিটারমিনার্স থাকে লাইক দিস, তাহলে কিন্তু প্লুরাল নাউন আকারে কাউন্ট করতে হবে এদেরকে, ভার্বটাও প্লুরাল হবে। যেমন আমরা লিখলাম স্ট্যাটিস্টিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, বুঝতে পারছি এখানে ইজ লিখতে হচ্ছে কারণ স্ট্যাটিস্টিক্স বলতে একটা সাবজেক্টকে বোঝাচ্ছে, পরিসংখ্যান বিদ্যা। ইজ মাই ফেভারিট সাবজেক্ট। অন্যদিকে সেকেন্ড বাক্যে দেখেন বলছে স্ট্যাটিস্টিক্স শো দ্যাট 300 মিলিয়ন পিপুল স্পিক ইন ইংলিশ। মানে এখানে কিন্তু শো লিখছি কেন ভাই? শো লিখতাম ভার্বটা প্লুরাল, এখন সাবজেক্ট প্লুরাল না সিঙ্গুলার? ভাই স্ট্যাটিস্টিক্স বলতে এখানে বোঝাচ্ছে জরিপগুলো, অর্থ চেঞ্জ হয়ে গেছে। প্রথম বাক্যে বললাম স্ট্যাটিস্টিক্স মানে হলো পরিসংখ্যান বিদ্যা, সেকেন্ড বাক্যে বললাম স্ট্যাটিস্টিক্স মানে হলো জরিপগুলো। জরিপগুলো দেখাচ্ছে যে 300 মিলিয়ন মানুষ ইংলিশে কথা বলে। ফলে এই শব্দগুলো যদি অর্থ পাল্টায় তখন প্লুরাল হইতে পারে।
এবং যদি এদের আগে ডিটারমিনার বসে তখন এরা প্লুরাল হতে পারে। যেমন এথিক্স ডিলস, দেখেন এথিক্স বলতে এখানে ইথিক্সকে রেফার করছে। এথিক্স ডিলস উইথ মোরাল প্রিন্সিপাল, মানে ইথিক্স ডিল করে মোরাল প্রিন্সিপাল নিয়ে। অন্যদিকে দেখেন দ্য ইথিক্স অফ রিলিজিয়ন, দেখেন ভাই এটা কিন্তু এই যে আর্টিকেল ডি মানে ডিটারমিনার্স চলে আসছে। ডিটারমিনার জানি আমরা, আর্টিকেলগুলো ডিটারমিনার্স, তারপরে পসেসিভও ডিটারমিনার্স। তো ইথিক্সের আগে কি চলে আসছে ভাই? ডিটারমিনার চলে আসছে, ফলে ভার্বটা প্লুরাল। একইভাবে দেখেন ইকোনমিক্স ইজ এ গুড সাবজেক্ট, ইকোনমিক শব্দটা সাবজেক্ট মানে একটা বিষয় আকারে আমরা জানি, ফলে সিঙ্গুলার। অন্যদিকে দেখেন দ্য ইকোনমিক্স অফ দিস স্কুল, ডিটারমিনার চলে আসছে এবং অর্থ কিন্তু পাল্টা গেছে। এই স্কুলের ইকোনমিক্স মানে এই স্কুলের অর্থনীতি সাবজেক্টটা না, এই স্কুলের হিসাব নিকাশ। ইকোনমিক্স বলতে এখানে হিসাব নিকাশ রেফার করছে। এই স্কুলের হিসাব নিকাশ আর ডেভাস্টেটিং মানে একবারে খারাপ, এটাকে রেফার করছে। ধ্বংসাত্মক বা যাই বলেন, বিপজ্জনক। ওকে ভাই, খেয়াল রাখেন এই পয়েন্টটা। কামিং ব্যাক, আমার এখানে বোঝানোর কিছু নাই, লেখা আছে কিছু নাউন সিঙ্গুলার দেখতে কিন্তু প্লুরাল। এই যে এটা গল্পের মতো আমি লিখছি, এই ওয়ার্ডগুলো একটু পড়েন, মুখস্থ করার দরকার নেই, খুব রিডিং পড়েন। দেন এটা ভালো পয়েন্ট ভাই, এটা দিয়ে কারেকশন আগের প্রশ্ন পাবেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা সেই শুরুতে বলেছিলাম না, প্রিপোজিশন দিয়ে একাধিক শব্দ যদি সাবজেক্টের প্লেসে বসে, প্রথম প্রিপোজিশনের আগে শব্দটা মূল সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করবে। কিন্তু খেয়াল রাখবেন ভাই, ভগ্নাংশের বেলায় ব্যতিক্রম। কিসের বেলায়? ভগ্নাংশ, যেটাকে আমরা ফ্র্যাকশন বলি, এটাই লিখে রাখছি এখানে। এই যে হাফ অফ দা, পার্ট অফ দা, ইটিসি লিখা আছে। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা বেশি খেয়াল রাখবেন। 2/3 অফ দা, 3/4 অফ দা, অনেক ভগ্নাংশ। বাক্য দেখেন 2/3 অফ দা বুক। আপনার কাছে মনে হতে পারে স্যার অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট, তাহলে অফ আছে, অফের আগেরটা দিয়ে ভার্ব নির্ধারণ করে ফেলবো। ভাই 2/3 মানে 2/3, 2/3 কি সাবজেক্ট হতে পারে? বাংলা অর্থ চিন্তা করেন। 2/3 কিসের 2/3? বইটার 2/3। যদি বইটা হয় তাহলে ভার্ব সিঙ্গুলার লিখবো। মানে ভগ্নাংশের বেলায় প্রিপোজিশনের পরবর্তী শব্দটা দিয়ে আমি ভার্ব নির্ধারণ করবো। অর্থ বুঝলে আপনি বুঝবেন ক্লিয়ারলি, আর না বুঝলে এটা খেয়াল করেন। ভগ্নাংশের বেলায় প্রিপোজিশনের পরবর্তী শব্দ দিয়ে ভার্ব নির্ধারণ করবো। সিঙ্গুলারের জন্য হ্যাজ লিখলাম 2/3 অফ দ্য বুকস, যেহেতু প্লুরাল আছে, ভগ্নাংশ অফ দিয়ে যুক্ত আছে, ফলে অফের পরেরটা দিয়ে ভার্ব নির্ধারণ করবো। তাহলে কি হবে? হ্যাভ। এবং এই বাক্য দুটো ভুল আছে, আপনারা ধরতে পেরেছেন কিনা ভাই? 2/3 অফ দ্য বুক, বইটার 2/3। হ্যাজ রেড মানে কি? কে পড়ছে বইটার 2/3? মিলে না অর্থটা ভাই। হ্যাজ বিন রেড বলতে হবে কিন্তু, কারণ বই কিন্তু নিজের নিজে পড়ে না ভাই। পেসিভ মুডটা খেয়াল রাখেন প্লিজ। এখানে পরীক্ষায় আসছে, কারেকশন নিশ্চয়ই পাবেন, তাহলে এখানে হ্যাজ বিন লাগবে। হ্যাঁ, ধরতে পারলেন না আপনারা? 2/3 খেয়াল রাখেন, অসুবিধা নেই ভাই। 2/3 অফ দ্য বুক, এই বইটার 2/3 হ্যাজ বিন রেড, পড়া হয়েছে। পেসিভ মুড লিখতে হবে। এগেইন 2/3 অফ দ্য বুকস, বইগুলোর 2/3 হ্যাভ বিন রেড, পড়া শেষ হয়ে গেছে। একই কথা, সাম অফ দ্য স্টুডেন্টস আর রিডিং আ বুক। আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এটা ভালো পয়েন্ট ভাই, যেটা স্টুডেন্টদেরকে প্যাঁচে ফেলে। গাণিতিক হিসাবের একটা পয়েন্ট আছে, লিখা আছে ভাই, আমি আর না পড়াই। এখানে একটা পয়েন্ট আছে ইজি, দেখতে পারেন। এখানেও ছোট্ট একটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আমি ডিরেক্ট ক্লিফস্টাউল থেকে নিয়ে আসছি, আপনারা যেন দেখেন। ফ্লক অফ বার্ডস, শিপ, একটা এক্সাম্পল দেখাই, ওয়ার্ডগুলো পড়েন। এই যে দ্য ফ্লক অফ বার্ডস ইজ সার্কলিং ওভার ইট, আমি বুঝতে পারছি একটা জিনিসকে রেফার করে, অফের আগেরটা সিঙ্গুলার, ফলে ফ্লক বলছি। দ্য হার্ট সিঙ্গুলার বলছি। এই আগের কথাবার্তায় রিপিট, নিজের মতো রিডিং পড়েন। এই পয়েন্টটা একটু দেখার একটু বিষয় আছে, খুব কঠিন কিছু না ভাই, এটাও ক্লিফস্টাবল থেকে নেওয়া। দেখেন ভাই, সিজর্স, শর্টস, প্যান্টস, জিন্স, টংস, এই শব্দগুলো প্লুরাল বেসিকলি। এই শব্দগুলো একলা একলা বসলে ভাড়াটা প্লুরালে হবে। কিন্তু যেমন দ্য প্যান্টস আর, প্লুরাল ভার্ব নিছে, বাট এই প্যান্টসের আগে যদি একটা এক্সপ্রেশন যোগ হয়, যেটা আমরা জানি, ওই যে এ পেয়ার অফ প্যান্টস, তাহলে ভাই আমাদের মূল সাবজেক্ট কে? অফের আগেরটাই তো, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। মানে এই শব্দগুলো প্লুরাল ঠিক, বাট এই শব্দগুলো যদি মানে সিঙ্গুলার একটা এক্সপ্রেশন যোগ হয় অফ দিয়ে, তখন অফের আগেরটাই তো মূল সাবজেক্ট, যদি ভার্ব নির্ধারণ করবে, আমরা পড়ে আসছি ওটাই। কেমন ভাই? এই ছিল মোটামুটি আপনাদের জন্য আজকের ক্লাস।